একটা রিসোর্টে ধরা পড়ে সেই হেফাজতের কি সেক্রেটারি জনাব মামুনুল হক প্রায় 3 বছর বা 3.5 বছর কারাভোগের পর তিনি মুক্তি পেয়েছেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, সোনারগাঁও রিসোর্টে আল্লামা মামুনুল হক সাহেবকে যে মেয়ে কলঙ্কিত করেছিল তার নাম হলো জান্নাতারা ঝর্ণা। তবে এই সমস্ত বিষয় এবং ভাস্কর্য বিরোধী আন্দোলন, মোদী বিরোধী আন্দোলনের কারণে আল্লামা মামুনুল হক সাহেব দীর্ঘ 3 বছর কারাবরণ করলেন। এরপর যখন তিনি জেলমুক্ত হলেন, এখন সেই তার তৃতীয় স্ত্রী জান্নাতারা ঝর্ণা কোথায়, তার সেই সন্তানগুলো কোথায়, আসুক, সামনে আসুক, এখন সেটা প্রুভ করুক। যাই হোক ভিউয়ার্স, এ সম্পর্কে আরও ভয়াবহ কিছু গোপন তথ্য জানবো আমরা গোলাম মাওলানা রনি স্যারের প্রতিবেদনে, কেউ মিস করবেন না। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করব, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিউয়ার্স, আসুন স্ক্রিনে। জেল থেকে বেরোনোর পর তিনি যে আবার সাবেক অবস্থায় ফিরতে পারবেন, এটি বলতে গেলে শূন্যের কোঠায়, একেবারে অসম্ভব। কিন্তু তার কিন্তু একটা চমৎকার ভবিষ্যৎ ছিল। জেলে যাওয়ার আগ পর্যন্ত তার কথায় মানুষজন ছুটে আসতো এবং অনেকে যারা তাকে পছন্দ করেন না বা তার মতাদর্শের বাইরে, তারাও তাকে খুব সাহসী মানুষ হিসেবে মনে করত। কিন্তু তিনি যে আন্দোলনটি ওই সময়টাতে চলছিল, মোদী বিরোধী আন্দোলন, নরেন্দ্র মোদী বাংলাদেশে আসবেন এবং সেই আন্দোলন ঠেকানোর জন্য সারা বাংলাদেশে হেফাজতের নেতাকর্মীরা এবং অন্যান্য ইসলামপন্থী যারা লোকজন রয়েছেন, তারা রাস্তায় দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলেন। তো সেই দুর্বার আন্দোলনে তিনি বায়তুল মোকাররমের সামনে এসে বক্তব্য দিতে গিয়ে সেখানে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়, বেশ পুলিশের সাথে মারামারিতে অনেকগুলো জানমালের ক্ষয়ক্ষতি হয়ে যায়, অনেক হতাহত হয়। এরপরে তিনি তার স্ত্রী ঝর্ণা বেগম, দ্বিতীয় বা তৃতীয় স্ত্রী ঝর্ণা বেগম, তাকে নিয়ে অবসর যাপনের জন্য সোনারগাঁয়ে যান এবং সেখানে গিয়ে তিনি একটা বিশ্রী অবস্থার মধ্যে পড়েন, খুবই বিশ্রী অবস্থার মধ্যে পড়েন। তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে স্থানীয় যারা লোকজন রয়েছে, কেউ বলেন ছাত্রলীগ, কেউ বলেন স্থানীয় যুবলীগ বা এনিওয়ান, বা অনেক এজেন্সির লোকও সেখানে ছিল, গোয়েন্দা সংস্থার লোকজন ছিল। তো তারা তাকে চট থাপ্পড় মারে, কিল ঘুষি মারে এবং তিনি তাদের ভয়ে বাথরুমে পালান এবং তার স্ত্রীও খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। এরপরে তার বিয়ের দলিল চাওয়া হয়, কাগজপত্র চাওয়া হয় এবং পরবর্তীতে সেটি নিয়ে দেখা গেল যে তিনি বিয়ে করেছেন ইসলামী শরীয়ত মোতাবেক, অর্থাৎ ইলা এবং কবুলিয়ত দিয়ে, আর স্বামী স্ত্রী হিসেবে তাদের মধ্যে একটা ডিড হয়েছে, চুক্তি হয়েছে। কিন্তু যেটি রেজিস্ট্রি বলা হয় কাজীর অফিসে গিয়ে, সেই রেজিস্ট্রিটি তিনি করেননি, যদি ইসলামী শরিয়া অনুযায়ী রেজিস্ট্রিটা আসলে বিয়ের জন্য অপরিহার্য নয়, এটি সরকারের একটি বিষয়। তো তাকে জেলে নেওয়ার পর তাদের দীর্ঘদিনের যে মাদ্রাসাটি, মোহাম্মদপুরের মাদ্রাসাটি, যেটি তার পরিবার চালাতো, সেটি দখল করা হয় এবং সেখানে অন্য লোক বসিয়ে দেওয়া হয়। এরপর তাদের যে অন্যান্য অর্থনৈতিক আয় রোজগারের যে বিধি ব্যবস্থা ছিল, সেটাও বন্ধ হয়ে যায় এবং তার স্ত্রীকে দিয়ে তার বিরুদ্ধে মামলা করা হয় এবং সঙ্গে সঙ্গে তার আরেকজন স্ত্রীর সন্ধান গোয়েন্দা সংস্থা বের করে এবং সেই স্ত্রীকে দিয়েও অনেক কিছু করানোর চেষ্টা করা হয়, কিন্তু সেই স্ত্রীকে দিয়ে আসলে মামলা করানো সম্ভব হয়নি। কিন্তু ঝর্ণা বেগমকে দিয়ে ধর্ষণ বা নারী নির্যাতনের মামলা করা হয়েছে। তো এই অবস্থাতে তিনি নিঃসন্দেহে জেলখানার মধ্যে খুব আরামে ছিলেন না। তার বিষণ্ণতা ছিল, মানসিক অশান্তি ছিল এবং আরো বহুবিধ তার চাপ এবং তাপ ছিল শরীর এবং মনে, যেটাই তাকে রীতিমতো প্যারালাইজড করে দিয়েছে। এখন তিনি বের হয়েছেন, বের হওয়ার পর তাকে নিয়ে যদি আপনি মূল্যায়ন করেন, এবং আমি যতটুকু মূল্যায়ন করেছি, আমি আহত হয়েছি একটি কারণে। প্রথম কারণ হলো যে তিনি একটি প্রোগ্রামে ছিলেন জগন্নাথ কলেজের ওই এলাকাতে ঘটনার দিন। তো গোয়েন্দা সংস্থার কিছু লোক
তিনি যেটা নিজে বলেছেন, তাকে আহ্বান করে নিয়ে আসে যে এখানে আপনি বক্তব্য দিন, বাইতুল মোকাররমে এখানে খুব বড় একটা র্যালি হচ্ছে এবং সেখানে আপনি বক্তব্য দিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনেন। তো এই বিষয়টি আমার কাছে খুব বিতর্কিত বলে মনে হয়েছে এবং এটাই তার সমস্ত সর্বনাশের মূল। এর কারণ হলো রাজনীতিবিদ বা কোনো নেতা, সেটা ধর্মীয় নেতা হন বা কৃষক নেতা হন, তিনি যখন কারো তল্পিবাহক হন, বিশেষ করে কোনো গোয়েন্দা সংস্থা তাদের তল্পিবাহক হন, তখন তারা রাজনৈতিক ভবিষ্যৎ থাকেন এবং যারাই অতীতে যারা সিআইএর এজেন্ট হয়েছেন, রয়ের এজেন্ট হয়েছেন, কিংবা ডিজিএফআই এর এজেন্ট হয়েছেন, এনএসআই এর এজেন্ট হয়েছেন, পুলিশের সোর্স হয়েছেন, এদের জীবন যৌবন কিচ্ছু থাকেনি, পরিবার নষ্ট হয়েছে, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়েছে এবং তাদের সম্ভাবনা নষ্ট হয়েছে। রাজনীতি যাদের করতে হয় তাদেরকে আসলে সিনা উঁচু করে বাপের বেটার মতো, রবার্ট ব্রুশের মতো রাজনীতি করতে হয়, জুলিয়াস সিজারের মতো রাজনীতি করতে হয়, নেপোলিয়ন বোনাপার্টের মতো রাজনীতি করতে হয়, মাঠে নামতে হবে, যুদ্ধ করতে হবে, যুদ্ধে জয় অথবা পরাজয়। কিন্তু গোয়েন্দা সংস্থার সঙ্গে জেলখানার মধ্যে বৈঠক, বাসায় রাতের আধারে তাদের কাছ থেকে টাকা নেওয়া, তাদের পক্ষে তাদের শিখিয়ে দেওয়া বলি যে কৃত্রিম একটা সরকার বিরোধী মনোভাব সৃষ্টির জন্য সরকারকে খুব অকথ্য ভাষায় গালাগাল করা, আবার রাতের আধারে সেই দেখা যায় আপনারা যে স্ক্রিপ্টগুলো লিখে দিয়েছিলেন সরকারকে গালাগাল করার জন্য, আমরা সেই কাজগুলো করেছি। এটা দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। মামুনুল হকের সেই সাজানো স্ত্রী বা পাতানো স্ত্রীর এখন সর্বশেষ অবস্থা নিয়ে আমরা যুক্ত হব মিনা ফারহার সাথে এবং তার কাছ থেকে বিস্তারিত তদন্ত জানবো। এই ব্যাপারটা তো গুরুত্বপূর্ণ। সে কাছে কেন হইলো যে পার্লার থেকে উঠে আসা একটা মেয়ে, এটিকে আলোচনা কোনো বিষয়? ছি 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 ছি, এটা কোনো আলোচনার ব্যাপারই না। অথচ তিনি মানে একটা 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 জনগণের সংসদ, সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকা খরচ হয়, প্রতি মিনিটে 60,000 টাকা। সেটাকে তিনি নিয়ে মিনিটের পর মিনিট অনেকগুলো হাজার টাকা তিনি অকারণে সেখানে অকাতরে ব্যয় করলেন। ফর হোয়াট রিজন? এই মহিলা পার্লামেন্টে মানে আলোচনা হবে কেন? সে পার্লারে যায় নাকি জাহান্নামে যায়, নাকি ঘোড়ার ঘাস কাটে, নাকি ঘোড়ার আন্ডা পারে? এগুলোর তো আলোচনা কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তাইলে পরে হঠাৎ করে শেখ হাসিনা, মামুনুল হক এবং তার সঙ্গে যে বিবিকে পাওয়া গেছে, সেটা তার বিবি নাকি সেটা পার্লার থেকে উঠে আসা কোনো মহিলা? এটা কি প্রয়োজন হলো আলোচনার পার্লামেন্টে? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। মানে আপনি কথাবার্তা যখন বলবেন, আপনি যখন কোনো শব্দ প্রয়োগ করবেন ইন পাবলিক, ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল। আপনি এতটা মূর্খের মতো আচরণ করতে পারেন না, বিশেষ করে যখন মানে কিছু কিছু মানুষ আমার মতো, তারা মানে আপনার কথাবার্তার মধ্যে আপনাকে প্যাচে ফেলতে পারে। আপনার কথাবার্তাগুলি সংযত হওয়া উচিত। এখানে আপনি যে কথাটা বলেছেন যে এই মহিলা নাকি পার্লার থেকে উঠে যায় কোনো মহিলা, এখন পার্লার তো দুই রকমের। আপনি কোন পার্লারের কথা বলছেন? আমি শেখ হাসিনাকে বলছি। দেখেন, পার্লার কিন্তু দুই রকমের ভিউয়ার্স। এক রকমের হচ্ছে যে আপনার যেখানে চুল কাটেন, নাপিতের দোকান, সেখানে নারী পুরুষ, সেখানে চুলের ব্যবসা হয়, চুল কাটার ব্যবসা হয়। সেটা হচ্ছে যে আপনার হেয়ার সেলন, যেটাকে বলে হেয়ার সেলন। ইয়েস, হেয়ার সেলন আপনি চুল কাটতে যান, সেটা হচ্ছে যে এক রকমের পার্লার। সেটা কিন্তু পার্লার। শেখ হাসিনা কিন্তু বলে নাই কোন পার্লার। এই যে তার নির্বুদ্ধি, তার জায়গাটা, তিনি মনে করেন যে খুব চালাক, কিন্তু আসলে তার মাথার মধ্যে কোনো বুদ্ধি না থাকলে তিনি এই সমস্ত মানে অসতর্ক আচরণ বা উচ্চারণ, he should refrain herself from doing so। তিনি বলেছেন পার্লার থেকে উঠে আসা কোনো মহিলা, মানে এই সমস্ত আলোচনার কোনো মানে হয়? এটা কোনো মিনিং আছে? পার্লার তো দুই রকমের, একটা হচ্ছে যে হেয়ার সেলন, আর একটা কোনটা ওই যে পাপিয়ার মনে আছে? এই যে মানে কি ডলাডলির পার্লার, যেটা যেখানে যৌন প্রক্রিয়া, ওই যে পাপিয়ার কথা মনে আছে না? পাপিয়া ওই যে তাদেরই লোক, তাদেরই পোর্টফোলিও, তাদেরই দলের লোক, তাদেরই দলের কর্মী, যারা কিনা ওই কোন হোটেলে ওয়েস্টিন নাকি কোথায় যেন, ওয়েস্টিনে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মাফিয়াদের ব্যবসা, যেখানে তারা বুকিং দিয়ে বিদেশ থেকে নিয়ে আসতো, দেশ থেকে সমস্ত মাফিয়ারা, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিকারা সেখানে গিয়ে অকাতরে তারা দান খয়রাত করতো পাপিয়াদেরকে, এবং পাপিয়ারা সেখানে কোমর দুলায়ে রূপবানে নাচে কোমর দুলাইয়া, রূপবানে নাচে কোমর দুলাইয়া। এখন পাপিয়ারা যে নাচতো, সেই নাচ অবশ্যই দেখি না, কিন্তু আমি ধারণা করে নিতে পারি সেটা রূপবানে নাচে কোমর দুলাইয়া টাইপের
কোনো নাচ গান সেখানে হতো এবং গভীর রাতে শ্যাম্পেন নিয়ে সেখানে সমস্ত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মদ ব্যবসায়ী, অস্ত্র ব্যবসায়ী, ড্রাগ ব্যবসায়ীরা সেখানে মনোরঞ্জন বিনোদন করতেন এবং সেখানে ডলাডলি মাখামাখি মানে গাদাগাদি ওয়াটার এই সমস্ত যৌন কার্যক্রম সেখানে চলতো। আপনারা জানেন যে পাপিয়া তাকে ধরা হয়েছিল কোন সময়, যখন পাপিয়া 400 ক্লিপ নিয়ে মাদার অফ মাফিয়ার 400 অপকর্মের ক্লিপ নিয়ে পালিয়ে যাচ্ছিল, শুধু তখন থেকে এয়ারপোর্ট থেকে তাকে গ্রেপ্তার করে তারপরে পাপিয়া হাওয়া, তারপরে পাপিয়ার কোনো খবর নাই। এখন আপনি যদি মানে কি পার্লারের কথা বলেন তাহলে পরে আপনাকে সঠিক পার্লারটাকে চিহ্নিত করে তারপরে বলতে হবে যেন মানুষ কনফিউজ না হয়। পার্লার হচ্ছে যে হেয়ার পার্লার, হেয়ার সেলন, আর একটা পার্লার হচ্ছে যে পাপিয়া পার্লার। পাপিয়া পার্লারে সেখানে ডলাডলি হয়, যৌনকর্ম হয়, সেখানে পুরুষ এবং মহিলারা তারা তাদের যৌন বিনোদন, যৌন সুখ, যৌন আকাঙ্ক্ষা যাদের ভালো লাগে না বাড়ি ঘরে তারা। দর্শক, স্ক্রিনে আমরা মিনা ফারার কাছ থেকে সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।